ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল কাঠমান্ডু সহ একাধিক জায়গা এবং প্রধানমন্ত্রীর যে পৈতৃক গ্রাম সেখানেও কিন্তু বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা এবং যে সমাজ মাধ্যম সেই সমাজ মাধ্যম শুধুমাত্র যে নিষেধাজ্ঞা তার জন্যই কি এই বিক্ষোভ সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিক্ষোভের সেই ছবি সেই কতটা ভয়াবহ বিক্ষোভের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়েছে নেপাল সরকারের তরফে কারফিউ জারি করা হয়েছে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল নেপাল, শুধু রাজধানী কাঠমান্ডু নয়, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বাদ যায়নি সেদেশে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রামও। তার পৈতৃক বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয় পুলিশকে। সোমবার রাত পর্যন্ত পুলিশের গুলিতে মৃতের সংখ্যা 21, আহত অন্তত 300 জন যেমনটা আমরা জানতে পাচ্ছি। সমাজ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার থেকেই বিক্ষোভের আগুন কার্যত পুঞ্জীভূত হতে থাকে নেপালে। সোমবার সকাল থেকেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। তবে আজও কিন্তু নেপাল উত্তপ্ত। সকাল থেকেই সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলের পোশাক পরে ছাত্রছাত্রী কচিকাঁচা তাদেরকেও কিন্তু এই বিক্ষোভে দেখা যাচ্ছে। ছবিতে দেখাচ্ছি আপনাদের। তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে নতি স্বীকার নেপাল সরকারের। সমাজ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে নেপাল সরকার এবং ছাত্র যুবদের শান্ত হওয়ার বার্তা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের। 26টি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার আঁচে কার্যত জ্বলছে নেপাল। উত্তাল পরিস্থিতি। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রমেশ লেখক। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা এবং সেই ছবি আমরা আপনাদের সামনেই তুলে ধরছি। তরুণ যুবদের বিক্ষোভের মুখে, বিদ্রোহের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে নেপাল সরকার। সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রশাসনকে। তরুণদের বিক্ষোভের সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল কাঠমান্ডুতে। হাজার হাজার তরুণ ছাত্র যুবক তারা নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বিক্ষোভকারীদের মধ্যে অনেক স্কুল পড়ুয়াকেও দেখা গিয়েছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি স্কুলের ইউনিফর্মে তারা সেই বিক্ষোভে সামিল হন। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, আমরা 2024 সালে দেখেছি বাংলাদেশে এই ধরনের একটা ছাত্র বিক্ষোভ, নেপালেও এই ছাত্র বিক্ষোভ, দুটোর মধ্যে কি কোনো রিলেট করতে পারছেন আপনি? আপনার ঠিক কি মনে হচ্ছে? কিছুটা তো অবশ্যই মিল রয়েছে। দেখুন, বাংলাদেশে রয়েছিল হাসিনা সরকারকে উৎখাত করার জন্য জামাত এবং বিএনপি ষড়যন্ত্র এবং সেখানে কোটা বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রধান ইস্যু ছিল, কিন্তু সেখানে একটা মৌলবাদী শক্তির উপস্থিতি ছিল। আর এখানে নেপালের ইস্যু যেটা, সেটা অনেকগুলো মিশ্রণ। সেটা হচ্ছে একদিকে নেপালে চলতে থাকা দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, চাকরিহীনতা, অনুন্নয়ন এবং কিছু এলিট, রাজনৈতিক এলিটদের আধিপত্য এবং পাশাপাশি নেপালে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার উপর বাধা নিষেধ আরোপ। 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপের উপর বাধা নিষেধ আরোপ করেছে আমরা জানতে পেরেছি। এবং এই যে ক্ষোভ, এই ক্ষোভের কতগুলো কারণ রয়েছে। কারণ তারা অভিযোগ করছে যে সোশ্যাল মিডিয়াকে যদি বন্ধ করা হয় তাহলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত হানা, অর্থাৎ বাক স্বাধীনতার উপর আঘাত হানা। পাশাপাশি এই আন্দোলনের যদি গতি প্রকৃতি দেখি তাহলে দেখবো যে এটা একটা প্রকৃতিগত চেঞ্জ করতে চাইছে নেপালের। অর্থাৎ তারা আবার কেউ কেউ রাজতন্ত্রে ফিরে যাওয়ার কথা বলছেন, কেউ কেউ বলছেন যে এই সরকার অপদার্থ সরকার, এই সরকার গুড গভর্নেন্স বা সুশাসন দিতে ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ এবং তারা চাইছে যে ধর্মনিরপেক্ষ নেপাল থেকে আবার তারা হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে। অর্থাৎ কোথাও একটা নেপালের একটা কোয়ালিটিভ চেঞ্জ তারা চাইছে। তাহলে যদি এই প্রক্রিয়াটা হয় তাহলে এটা মেনে নিতে হবে যে নেপালে কিন্তু 2008 সালে যে অভ্যুত্থান ঘটেছিল এবং নেপালের রাষ্ট্রযন্ত্র মানে উৎপাটন ঘটেছিল, আবার ঠিক 17 বছর পরে আবার একটা শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের মাধ্যমে নেপালে কিন্তু একটা চেঞ্জ হতে পারে। নেপালে আরেকটি বড় সমস্যা যেটা চলছে 17 বছর ধরে, সেটা একটা ইনক্লুসিভ সংবিধান, অর্থাৎ সকলকে নিয়ে চলার সংবিধান, সকলের নাগরিক অধিকার দেওয়ার সংবিধান, সেটা প্রণীত হয়নি। মধেসি সমেত অনেক যারা এথনিক গ্রুপ রয়েছেন
বিভিন্ন ভাষাগোষ্ঠী রয়েছেন তাদেরকে মানে সংবিধানের বাইরে রাখা হয়েছে, সেখানে একটা ক্ষোভ রয়েছে। পাশাপাশি যেটা ক্ষোভ রয়েছে সেটা হচ্ছে নেপালের স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা, বিদ্যুৎ ব্যবস্থা পুরোটাই নিয়ে আশঙ্কা রয়েছে এবং জনগণ বিক্ষুব্ধ। সুতরাং এই মানে 26টি অ্যাপ, সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করার একটা ইস্যু ছিল, কিন্তু অনেকগুলো ইস্যু আগে থেকে ছিল, সেখানে আগুনে ঘি পড়েছে মাত্র। সুতরাং এই বিক্ষুব্ধ জনগণের সাথে যদি সামরিক উপায়ে বা বল প্রয়োগ পূর্বক সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়, সেটা তাদের নেপাল সরকারের বিপরীতে যাবে। আমার মনে হয় জনগণের দাবি মেনে নিয়ে তাদের প্রতিনিধিদের সাথে বসা উচিত নেপালের। কারণ ছোট একটি মানে ল্যান্ডলক কান্ট্রি, আমরা জানি একটা বাফাস রাষ্ট্র চীন এবং ভারতের মধ্যে, এর পুরো সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে যায় এবং নেপালের আর্থিক উন্নয়ন বলতে বা আয়ের উৎস বলতে দুটো, একটা রেমিটেন্স, বাইরে কাজ করতে যায় সেখানকার লোক আয়, আরেকটা হচ্ছে তারা পর্যটন থেকে কিছুটা আয় উপার্জন করে, যারা হিমালয়ের ট্রেকিং করতে যায়, এভারেস্ট, এছাড়াও সাধারণ পর্যটকরা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সেখানে এই অ্যাপগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অ্যাপের মাধ্যমে তারা বিভিন্ন ইনফরমেশন পায়, নেপাল সম্পর্কে জানতে পারে। এখন এই যে ঘটনা ঘটলো, এর ইম্প্যাক্ট সুদূর প্রসারী হবে, শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে নেপাল পিছিয়ে পড়বে না বা মানে সেখানে বিপদসংকুল হয়ে উঠবে না, সেটা হচ্ছে নেপালের পর্যটন শিল্প এবং এর উপর আঘাত হানবে। কারণ হচ্ছে যে সমস্ত বিদেশি পর্যটকরা আসার কথা ভাবছেন আগামী দিনে, তারা নিরাপত্তার কথা ভেবে তাদের যে সফর বা মানে যে সফরসূচি তারা বিলম্বিত করতে পারে বা সেটা বন্ধ করতে পারে। সুতরাং এখানে কিন্তু একটা মানে লং লাস্টেড একটা এফেক্ট হবে। কারণ মালদ্বীপে এক সময় টেররিস্ট অ্যাক্টিভিটিস হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে উত্তেজনা ছিল, সেখানে মালদ্বীপের ইকোনমি কিন্তু সেখানে মানে পিছিয়ে পড়ছিল। সুতরাং এই থাইল্যান্ডে যেমন ধরুন মানে কিছুদিন আগে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা হয়েছে, থাইল্যান্ডে একাধিকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে, সেই সময় কিছু কিছু ক্ষেত্রে এই পর্যটন নির্ভর থাইল্যান্ডের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত হয়েছিল। সুতরাং নেপাল সরকারকে মানতে হবে জনগণের দাবিকে কিছুটা মান্যতা দিয়ে পরিস্থিতি সামাল করার জন্য, নয়তো কিন্তু নেপালের অর্থনীতিতে এবং পর্যটন শিল্পে একটা বড় আঘাত আসতে পারে বলে আগামী দিনে আমার মনে হয়। বেশ, নজর থাকবে আমাদেরও। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্র সমাজ মাধ্যমের ওপরে নিষেধাজ্ঞা নয়, সোমবার বিক্ষোভের নেপথ্যে থাকতে পারে অনেকটা চাপা অসন্তোষ, ঠিক যেমনটা দেবাশিস বাবু বলার চেষ্টা করছিলেন। আপনারা জানেন যে গত 1 বছরেরও বেশি সময় ধরে নেপালে বিভিন্ন সমাজ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছে নেপাল সরকার। এবং নেপাল সরকারের কি বক্তব্য? নেপাল সরকারের বক্তব্য যে সাইবার অপরাধ, ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উপরে রাশ টানার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আদতে এই সিদ্ধান্ত যে হিতে বিপরীত হয়েছে, অন্তত নেপালের বর্তমান পরিস্থিতি সে কথাই বলছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, গত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা দেখছি যে নেপাল সরকার তারা যে সমাজ মাধ্যম নেপালের তার উপরে রাশ টানার চেষ্টা করছে, তারই একটা হিতে বিপরীত ফল এবং বহিঃপ্রকাশকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান নেপালে। হ্যাঁ, দেখুন যে যারা কলেজে পড়ে, যাদেরকে জেন জেড বলা হচ্ছে, অর্থাৎ 90 সালের মাঝামাঝি থেকে 2010 সাল পর্যন্ত মোটামুটি ভাবে এই সময় যারা জন্মেছে, অর্থাৎ যাদের বয়স প্রায় মানে 25 থেকে 15 থেকে 30-এর মধ্যে, এই জেনারেশনটা, এখন তারা এখন ভীষণভাবে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া ছাড়া তারা ভাবতেই পারে না যে তাদের দিন চলতে পারে কি করে। যোগাযোগের মাধ্যম, জানার, পড়াশোনা করার মাধ্যম, সবকিছু তারা এই সোশ্যাল মিডিয়ায় করে। এখন বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস পপুলার, তো নেপালে যেহেতু খুব একটা বাধা ছিল না, তারপরে চাইনিজ যে সমস্ত মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, টিকটক ইত্যাদি, সেগুলো আমাদের দেশে একটা পপুলার ছিল, ওখানে ভীষণ পপুলার। এছাড়াও গুগল ইত্যাদি, যেগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো সবই পপুলার ওখানে। ইয়ং জেনারেশন তারা সবাই ব্যবহার করে। এখন সরকার হঠাৎই ঠিক করলো যে যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া তারা পারমিশন নেয়নি বা ইত্যাদি, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সোশ্যাল মাধ্যমটাকে আটকে দেওয়া। এটাই ছাত্ররা, যুবরা যখন বুঝলো, এই অল্প বয়সীরা যখন বুঝলো, 15 থেকে 30 যাদের বয়স,
তারা যখন দেখছে যারা এসব করতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারছে না, এবং দেশে চাকরি নেই, যেটা সবচেয়ে বড় কথা, একদম বাংলাদেশের সিচুয়েশন, চাকরি নেই, হতাশা, অর্থনৈতিক অগ্রগতি নেই, দুর্নীতির একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, নেতাদের সব বড় বড় বাড়ি গাড়ি, প্রচুর পয়সা, তাদের ছেলেমেয়েরা বিরাট ভাবে লেখাপড়া শিখছে, এই যে একটা সামাজিক বৈষম্য, সেটা কিন্তু শিক্ষিত আজ নব্য জেনারেশন দেখছে। তারা যখন দেখলো যে সোশ্যাল মিডিয়াও আটকে দিচ্ছে, তাদের বাক স্বাধীনতা বা বক্তব্য প্রকাশের স্বাধীনতা সেগুলো কোথাও আটকে যাচ্ছে, তারা মনে করলে এই সরকার যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়াই ভালো, তাদের বিরুদ্ধে আন্দোলন করাই ভালো, পথে নেমেছে। এখন একসঙ্গে এত এদের কোনো সংগঠনের আমি নাম দেখলাম না, কিন্তু একসঙ্গে এত লোককে কি করে সমবেত করা যায় এটা খুব অবাকই লাগছে, একেবারে বাংলাদেশের কায়দায়। তাই মাঝে মাঝে মনে হয় হয়তো কোনো কনস্পিরেসি থিওরি যেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছিলাম যে কারোর উস্কানি, কোনো বৃহৎ শক্তির উস্কানি, বিদেশি শক্তির উস্কানি না হলে এত মানুষ কি করে পথে নামলো, এগুলো সাধারণত পলিটিক্যাল পার্টিরাও করে উঠতে পারে না এই ধরনের সমাবেশ। এবং তারা শুধু তাই নয়, পার্লামেন্টও যাচ্ছে, নানান ভাঙা জিনিস ভাঙার চেষ্টা করছে, এগুলো বাংলাদেশের একেবারে মডেলটাই এখানে মানে নিয়ে আসা হয়েছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু যে সমস্যা নেই তা কিন্তু নয়, আমি একদমই বলতে চাইছি না যে সেখানে সমস্যা নেই। আর্থিক সমস্যা মারাত্মক, জিনিসপত্রের যা ঘটে সে সমস্ত সবই আছে, লেখাপড়া শিখেও চাকরি নেই, এইটাই হচ্ছে সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা। এবং সেখানে যদি মত প্রকাশের স্বাধীনতা আটকে যায়, মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে হয়তো কেউ কাজে লাগাচ্ছে, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই। কেন যখন এত মানুষ পথে নামে তখন একটা মনে হয় যে কোথাও কেউ কেউ বাইরে থেকে কাজ করছে, ইন্ধন দিচ্ছে, কোনোভাবে কোনো শক্তি রয়েছে। দেখা যাচ্ছে আগামী দিনই বলবে যে 19 জন মানুষ মারা গেছে বা 20 জন কি আরো বেশি হয়তো, অত্যন্ত দুঃখজনক। অল্প বয়সী ছেলে মেয়েদের খালি কেবল বাক স্বাধীনতার জন্য যাদের যে আন্দোলন, সেটাকে সেখানে এইভাবে মেরে ফেলা হবে, এইভাবে শাসন করার চেষ্টা হবে, সেটা বোঝা যায়নি। তো যাই হোক, নেপালে তো অতীত বহু আন্দোলন ঘটেছে রাষ্ট্র পতনের আগে থাক থেকেই, সুতরাং এটা এক নতুন অধ্যায় সৃষ্টি হলো। আমরা আশা করব গণতন্ত্র যাতে ফেরত আসে। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ প্রত্যেকেই আমরা আশা করব যে নেপালেও গণতন্ত্র ফিরে আসুক এবং এই যে একটা উত্তাল পরিস্থিতি, নেপালের যে ছবি আমরা দেখাচ্ছি, সেই পরিস্থিতি যেন শান্ত হয়। তরুণ প্রজন্মের বিদ্রোহের কাছে ইতিমধ্যেই নতি স্বীকার করতে বাধ্য হয়েছে নেপাল সরকার। সমাজ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ছাত্র যুবদের শান্ত হওয়ার বার্তা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের। 26টি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার আঁচে জ্বলছে নেপাল এবং সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। উত্তাল পরিস্থিতি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা রমেশ লেখকের, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের।